আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও তার প্রতিকার নিয়ে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন গ্লোবাল টিভির পর্দায় স্বাস্থ্য সুরক্ষা, স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানে সবাই স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার নুরওয়া বুশরা জাহান। প্রতিবারের মতন এবারও আমাদের আমন্ত্রিত অতিথি আছেন আপনাদের সাথে, আপনাদের পরামর্শ দেবেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে আপনার ত্বকের যত্ন ও সৌন্দর্য। আমরা জানি যে আমাদের আশেপাশে এমন কিছু হাতেগোনা মানুষ অবশ্যই আছে যাদের ত্বক দেখলে আপনি বা আমি বিমোহিত হই, আর এক্ষেত্রে তারকাদের কথা তো বলাই বাহুল্য। স্বাস্থ্য সুরক্ষায় স্কিন কেয়ারের যে পণ্য যেগুলো আমরা ব্যবহার করি তার থেকেও বেশি বড় ভূমিকা রাখে নিয়মিত কিছু অভ্যাস, আর এই অভ্যাসগুলো পালন করতে হয় একেবারে উপাসনার মতো করে। এই স্বাস্থ্য সুরক্ষায় যে ত্বকের যে ভূমিকা সেটা নিয়ে কিছু যে উপাসনার মতন যে কথাগুলো বললাম, যে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা জানবো সেগুলো সম্বন্ধে আমাদের আজকের অতিথির কাছ থেকে। শুধু ওই নিয়মগুলোই নয়, বরঞ্চ স্কিন সংক্রান্ত যে কোনো সমস্যা, আসলে স্কিন কিন্তু হচ্ছে যে স্কিন বা ত্বক, এটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় একটি অঙ্গ এবং এখানেই বাসা বাঁধে নানা সমস্যার। এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানে। আসুন পরিচিত হই আমাদের আমন্ত্রিত অতিথির সাথে। প্রফেসর ডাক্তার এম.এন. হুদা, উনি চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ত্বক নিয়ে, ত্বকের সৌন্দর্য নিয়ে এবং ত্বকের যত্ন নিয়ে, এবং এর সাথে সাথে যে ত্বকের যা যা ডিজিজ কিছু হয় সেগুলো নিয়েও স্যার আমরা একটু আলোচনা করব। তো স্যার, এই জন্য আমি প্রথমে জানতে চাচ্ছি যে নর্মালি আমরা ঘরোয়াভাবে যে ত্বকের যত্ন আসলে কিভাবে নিতে পারি, এবং এই ক্ষেত্রে যে শুধুরা কি নারীরাই কি ত্বকের যত্ন নেবে নাকি পুরুষদেরও ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন আছে? ত্বকের যত্নটা সবার জন্যই প্রয়োজন, শুধু নারী পুরুষের ব্যাপার না। বাচ্চা বুড়ো বয়সে সবসময় ত্বকের যত্ন দেওয়াটা খুব প্রয়োজন, কারণ ত্বক আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আপনি বলছিলেন একটু আগে, যে ত্বক হলো আমাদের সবচেয়ে লার্জেস্ট অর্গান ইন দ্য বডি। তার মানে হলো চামড়াটা হলো আমাদের প্রত্যেকটা অর্গানকে ঢেকে রেখেছে। আপনি যেটাই বলেন, আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে কাভার করে রেখেছে, আমাদের স্কিন কাভার করে রেখেছে, এবং এটাই সবচেয়ে বড় আমাদের অঙ্গ। এটা যদি কোনো অসুস্থ হয় বা এটা যদি যত্ন নেওয়া না হয়, তাহলে কিন্তু ভিতরে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গেরই সমস্যা তৈরি হতে পারে। কাজে স্কিনের যত্ন বা চামড়ার যে সুরক্ষা, এটা খুবই প্রয়োজনীয় জিনিস। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, ত্বক হলো আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী, এটা আমাদের ক্লোজ কম্পেনিয়ন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোথায় থাকেন, আপনি বলবেন আমি ঢাকায় থাকি, না হলে দিল্লিতে থাকি, না নিউ ইয়র্কে থাকি। কিন্তু আপনি আসলে থাকেন কোথায়? আপনি থাকেন এই খোলসের ভেতরে। খোলসটা হলো আমাদের চামড়া। তো আমরা কোথায় অবস্থান করছি? প্রত্যেকে বেসিক্যালি আমরা অবস্থান করছি আমাদের এই খোলস, তার মানে চামড়ার ভিতরে। আমাদের সব কিছু কিন্তু চামড়ার ভিতরে। এই জিনিসটা কখনোই ভুললে চলবে না, যে আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী, ক্লোজ কম্পেনিয়ন হলো আমাদের স্কিন বা চামড়া। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কাজেই চামড়ার যত্ন অত্যন্ত প্রয়োজন, চামড়ার সুরক্ষা প্রয়োজন, যাতে চামড়া ভালো রাখে সেটাও খুবই প্রয়োজন। তো এই জন্য আমি প্রথমে বলতে চাই যে একদম জন্মের পর থেকে শুরু করে। স্যার, আমি যদি এই বিষয়ে একটা কথা বলি, যে ত্বক কি আমাদের যে ভেতরের যে সুস্থতা সেটার কি বহিঃপ্রকাশ কিনা? অবশ্যই, স্কিন তো সব কিছুকে রিফ্লেক্ট করে। আপনার যদি শরীরে কোনো অসুস্থতা থাকে, সেটাতে আপনার স্কিনে সেটা ফুটে উঠবে। এবং অনেকগুলো ইন্টারনাল ডিজিজ আছে, যেমন লিভার ক্যান্সার বা ইন্টারনাল যেগুলো অসুখ হয়, আপনি ডাক্তার নিজেও জানেন যে স্কিনের অনেক রকমের চেঞ্জ আসে। এটা সাধারণ মানুষ তো বোঝে না, এটা একটা সাবজেক্টে আছে যে স্কিনে কী কী ধরনের চেঞ্জ আছে, কী কী ডিজিজে, যেমন লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হরমোনাল ইমব্যালেন্স। বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের জন্য মানুষের গায়ের রং চেঞ্জ হয়ে যায়, মুখে দাগ পড়ে যায়, তারপরে চুল পড়ে যায়, বিভিন্ন সমস্যা তৈরি হয়। আর একটা জিনিস আগেই বলে রাখি, চর্মরোগ বলতে যেমন আমি স্কিন স্পেশালিস্ট, তার মানে এটা নয় যে আমি শুধু স্কিন নিয়ে কাজ করি। আমাদের 3টে সাবজেক্ট আছে এখানে। একটা হলো স্কিন, একটা হলো হেয়ার চুল, একটা হলো নেল নখ। এই 3টা হলো মেইন সাবজেক্ট। এছাড়াও আছে কিছু মিউকাস মেমব্রেন, যেমন ঠোঁটের ভিতরটা, এসবও কিন্তু আমাদের এই জুরিডিকশনে আসে, মানে স্কিন স্পেশালাইজেশন। একজন ডার্মাটোলজিস্ট
একজন ডার্মাটোলজিস্ট তার মানে চর্মরোগ বিশেষজ্ঞ, একজন ট্রাইকোলজিস্ট তার মানে সে একজন চুল বিশেষজ্ঞ, এটা কিন্তু আলাদা বিশেষজ্ঞ নাই। চুল নিয়ে আমাদের আসলে অনেক প্রশ্ন আছে, আমরা আসবো ধীরে ধীরে এই ব্যাপারগুলোতে। নখের ব্যাপারটা তাই, এটাও মানে স্কিন স্পেশালিস্টের কাজ। তো এই চুল বলেন, নখ বলেন, স্কিন বলেন, এগুলো সবই খুব ইম্পর্টেন্ট জিনিস একজন মানুষের জন্য, কারণ এটাতে সব কিছু রিফ্লেকশন হয়। ওই যে ইভেন মন, ফেস ইন্ডিকেটস মাইন্ড একটা কথা আছে, তার মানে আপনার মানসিক অবস্থাটাও কিন্তু মুখের চামড়ার মধ্যে ফেটে উঠতে পারে। তো এই জন্যে খুব ইম্পর্টেন্ট। তো সবচেয়ে বড় জিনিস হলো চামড়ার সুস্বাস্থ্য রক্ষার জন্যে নেচারের মধ্যে থাকাই ভালো। যখনই আপনি আউট অফ নেচার মানে প্রকৃতির বিরুদ্ধাচরণ করবেন তখনই কিন্তু প্রবলেম হবে। যেমন ইদানিং দেখবেন যে অনলাইনে বা এমনিও বিভিন্ন ধরনের কসমেটিক্স পাওয়া যায় যেগুলো ইথিক্যাল না। এই রং ফর্সাকারি ক্রিম ভেরি ডেঞ্জারাস, শুধু ডেঞ্জারাস না, এটা অ্যাটম বোমার মতো ধ্বংস করে দেয় চামড়া। এই যেগুলো রং ফর্সাকারি ক্রিম যেগুলো বাজারে পাওয়া যায়, অনলাইনে অ্যাড দিচ্ছে, প্রতিনিয়ত বিক্রি হচ্ছে, দোকানদারের কাছে গেলেই বলে যে রং ফর্সাকারি ক্রিম। অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো রং ফর্সাকারি মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এগুলো দেখেন, এই রং হচ্ছে ক্রিম শুধু না, ইদানিং বিভিন্ন রকম রং ফর্সাকারী ওষুধ ইউজ হচ্ছে, যেমন গ্লুটাথিওন ট্যাবলেট, ইনজেকশন সবই ইউজ হচ্ছে। কিন্তু আসলেই কি কেউ রং ফর্সা হয়? আই নেভার সিন এনিবডি বিকাম হোয়াইট, আমার জীবনে দেখিনি। লাস্ট 44 ইয়ার, 40 বছর যাবত আমি স্কিন স্পেশালিস্ট, এবং বাংলাদেশের সব বড় মেডিকেল কলেজগুলোতে আমি ডিপার্টমেন্টের হেড ছিলাম, প্রফেসর ছিলাম, ঢাকা মেডিকেল কলেজ সহ। লাস্ট তো ঢাকা মেডিকেল কলেজে ছিলাম আমি। কিন্তু এই যে রং ফর্সাকারী যে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে, আমি কিন্তু কাউকে পর্যন্ত রং চেঞ্জ হতে দেখিনি। একজন এসে বললো, এক মহিলা ওই দিন আমাকে, যে কেন, আমি তো দেখছি যে এক নায়িকার নাম বললো যে ফর্সা হয়ে গেছে, আগে তো কালো ছিল। তাই নাকি? তাই বললাম যে তাকে কি আপনি তার বাসায় গিয়ে দেখেছেন? বললেন না, টিভিতে দেখছে, সিনেমায় দেখা যায়। তাই বললাম যে একদের বাসায় গিয়ে দেখেন, রং লাগে আপনি ফর্সা হতে পারেন। তো এটা হলো আসল ব্যাপার। এখন গ্লুটাথিওন ইনজেকশন দিচ্ছেন, একটা ইনজেকশন 1.5-2 লাখ টাকা দিয়ে একটা করে ইনজেকশন দিচ্ছেন। এই কিছু এজেন্টই আছে এরা এই ব্যবসা করে, যদিও গ্লুটাথিওন ইনজেকশন আমাদের ড্রাগ পারমিট করে না, কিন্তু স্টিল দেন। দর্শকদের উদ্দেশ্যে স্যার এটাই বলার যে আমরা অবশ্যই এই ধরনের বাজার থেকে কোনো ক্রিম যাতে মানে ডাক্তারি পরামর্শ ছাড়া কিংবা স্কিন স্পেশালিস্টের পরামর্শ ছাড়া কোনো ক্রিম যাতে আমরা আসলে ইউজ না করি। কারণ এই ক্রিমগুলো বেশিরভাগই এটার মধ্যে স্টেরয়েড থাকে, এবং সেটা মারাত্মক চামড়ার জন্য। স্টেরয়েড হলো মানে ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য যদি আগুন লাগানো হয়, স্টেরয়েড হলো সেই জিনিস যেটা স্কিনে লাগানো হয়। স্টেরয়েডের ইউজ আছে, আমরা স্টেরয়েড ইউজ করি, যেমন এক্সিমাতে, সোরিয়াসিস, এরকম কিছু ডিজিজ আছে সেখানে আমরা ইউজ করি। আর মুখে আমাদের অনেক সময় স্টেরয়েড ইউজ করতে হয় কিছু অসুখের জন্য, সেগুলো খুব মাইল্ড টাইপের স্টেরয়েড। আর রং ফর্সাকারী ক্রিম যেগুলো তৈরি হয়, এর মধ্যে খুব পাওয়ারফুল স্টেরয়েড থাকে। শুধু তাই নয়, হাইড্রোকুইনোন একটা কেমিক্যালস থাকে, সেটাও থাকে, যেটা আরও ডেঞ্জারাস। সেটা একটা কুইনাইন ডেরিভেটিভ, এবং এগুলো দিলে হয়। মার্কারিও থাকে, এই স্টেরয়েড, হাইড্রোকুইনোন, মার্কারি সব দিয়ে যে উপাদানগুলো তৈরি হয়, যেগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো ইন্ডিয়া থেকে আসে, পাকিস্তান বলা হয়। এগুলো বেশিরভাগই এই যে জিঞ্জিরায় তৈরি হয়, এবং এগুলোর গেট আপগুলো এমনভাবে তৈরি করা হয়, খুব চকচকে, দেখলে মনে হয় যে খুব লোভনীয় জিনিস। এগুলো যখন কেউ লাগায় মুখে, তখন হয় কি সাময়িকভাবে মুখটা চকচক করে, স্কিনটা চামড়া উঠে গিয়ে চকচক করে, সেটা কিন্তু সাময়িক। যখনই সে বন্ধ করে দেয়, মুখ লাল হয়ে যায়, চামড়া উঠতে থাকে, চামড়া কালো হয়ে যায়, চেহারা আরও খারাপ হয়ে যায়। এবং এর ইফেক্ট হয় কি, স্টেরয়েড দেওয়ার ফলে যে সমস্যাটা হয়, লোম গজায় যায় অনেক সময়। এবং সবচেয়ে বড় কথা হলো স্কিনটা খুব মানে সেন্সিটিভ স্কিন, এবং আমাদের মানে ফেসের চামড়াটা একটু ডেলিকেট এবং থিন, খুব সহজেই এখান থেকে যে কোনো কেমিক্যালস অ্যাবজর্পশন হয়ে আমাদের রক্তে চলে যায়। এর ইফেক্ট হয় কি, যখন একজন মানুষ তো অন্য ধরনের রোগও হতে পারে, যে সিস্টেমিক ডিজিজ আমরা যেগুলো হ্যাঁ, সিস্টেমিক হতেই পারে, ডায়াবেটিস হতে পারে, লিভারে প্রবলেম হতে পারে, কিডনিতে প্রবলেম হতে পারে। যখনই আপনি লং টাইম স্টেরয়েড লাগাচ্ছেন, এটা তো স্কিন থেকে এটা তো চলে যাচ্ছে, অ্যাবজর্পশন হয়ে এটা ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে আলটিমেটলি এটা লিভারে যাচ্ছে, এবং এটার ইফেক্টে তাই সে বিভিন্ন অসুখ, সিস্টেমিক ডিজিজ আক্রান্ত হচ্ছে। তো সবচেয়ে বড় কথা হলো যে রং ফর্সা করার কোনো ওষুধ কিন্তু এখন পর্যন্ত নাই। তবুও আমরা যে কি করতে পারি, আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, যেমন ধরেন কারো ব্রণ হয়েছে, ব্রণের জন্য দাগ পড়ে গেছে, কারো চিকেন পক্স হয়েছে, চিকেন পক্সের জন্য দাগ পড়েছে, কেউ রোদে পড়েছে, রোদে পড়ার জন্য কালো হয়ে গেছে, এগুলো ঠিক করা যায়, এটা কোনো সমস্যা নেই। এটার জন্য আমরা যেমন মেডিসিনাল ট্রিটমেন্ট দিই, অ্যাট দ্য সেম টাইম কিছু পদ্ধতি আছে, যেমন কেমিক্যাল পিলিং, মাইক্রোডার্মাব্রেশন, তারপর আরও কিছু পদ্ধতি আছে, এমনকি লেজারও বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেটাতে আমরা মুখে শেপ আপ করতে পারি, মুখের দাগ তুলতে, বলি রেখাও কিছুটা কমানো যায়। আরও বলি রেখার জন্য যেমন আমরা অনেক বুটক্স ইউজ করি, তার ফিলার ইউজ করি, সব অনেক রকম পদ্ধতি এখন আসছে, এবং আমাদের দেশে বেশ কিছু লেজার সেন্টার আছে, ভালো লেজার সেন্টার। অবশ্যই মানে মেডিকেটেড ওয়েতেই হওয়া উচিত, এটা মেডিকেটেড ওয়েতে হওয়া উচিত।
এটা একটা জিনিস যে সবাইকে এটা খেয়াল রাখতে হবে যে বাজার থেকে দোকানদারের পরামর্শে কোনো কিছু ইউজ করা উচিত নয়। এবং আমি বহুবার এই বিভিন্ন এরকম টিভিতে গিয়ে আমাকে সাক্ষাৎকারে এবং বিভিন্ন অনলাইনে বিভিন্ন ইয়েতে আমি বারবার বলেছি যে সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত এটার অ্যাগেনস্টে, যে এইসব জন্য বন্ধ করে দেওয়া হয়। এটা কোনো অথেন্টিক কোনো কোম্পানি নেই, কোনো কোম্পানির নামই থাকে না, বুই4 কোম্পানি, কোনো রেজিস্ট্রেশন নেই, এদের কিছু নাই। বলা হয় পাকিস্তান থেকে আসতেছে কিছু, পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে কিছু আসতেছে রং ফর্সাকারি ক্রিম, এগুলো মুড়ির মতো বিক্রি হয়। এগুলো লাগলে একটু চকচক করে, একজনেরটা আরেকজন বিক্রি করে। আর আমাদের দেশে হলো যে যারা দোকানদার, যারা দোকানে ওষুধের ব্যবসা করে, এর কিন্তু বেসিক্যালি কেমিস্ট না। কেমিস্ট হতে গেলে তো তাকে মানে কেমিস্ট্রিতে পড়াশোনা করতে হবে, মেডিসিন সম্বন্ধে জানতে হবে। এরা তো ওই যে দোকানদার, সামান্য একটু লেখাপড়ার সঙ্গে দোকানদারি করে, এরা আসলে এটা লাগান ফসা হয়ে যাবেন। এটা হলো বড় ডাক্তার। এগুলো তো আসলে এগুলো তো স্যার বন্ধ করার কি কোনো উপায় আছে কি? এটা বন্ধ করার উপায় কি? এটা ইচ্ছে করলে গভর্নমেন্ট করতে পারে, কিন্তু গভর্নমেন্ট তো মানে নেই, মানে কন্ট্রোল নাই। কন্ট্রোল থাকবে কিভাবে? তো সবগুলো দোকানদাররাই দিয়ে দেয় চোরাই পথে। ইভেন স্যার আমরা যেটা মনে করি এই দেশে তো, আমাদের দেশে এটা দুঃখের কথা বলি, আমাদের দেশে তো কোনো নিয়ম কানুন নাই। আপনি জীবন রক্ষাকারী ওষুধ, পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, ইভেন স্টেরয়েড ওরাল ফর্ম, ইনজেক্টেবল ফর্মে মুড়ির মতো ইউজ হচ্ছে, কোনো রেস্ট্রিকশান নাই, ড্রাগের কোনো কন্ট্রোল নাই। ইউরোপে বা ডেভেলপ কান্ট্রিগুলোতে যেমন যে কোনো একটা এক্সেপ্ট প্যারাসিটামল ওর ব্যথার ওষুধ ছাড়া, কাশির সিরাপ ছাড়া, কিছুই প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। এদেশে কী অবস্থা? আপনি টাকা আছে, 100টা ঘুমের ট্যাবলেট টাকা দিলেই দিয়ে দেবে দোকানদার। আপনি 100টা ঘুমের ট্যাবলেট খেয়ে রাস্তায় পড়ে মরে থাকেন, কেউ জিজ্ঞাসা করবে না। এই অবস্থা আর কি। তো এই দেশে যেখানে মানুষের জীবনের দাম নেই, সেখানে আর এইটার কথা বলে কি লাভ? তো তারপর আমি বলবো একটু মানে মানুষকে সচেতন হওয়া উচিত যে আমরা কেন গিয়ে এরকম মানে ফার্মেসি মানে দোকানে গিয়ে কেন এভাবে কোনো ওষুধ নেই কিংবা কেন বা এরকম ধরনের প্রোডাক্ট কিনি। এই পরামর্শ দেব, আপনার মুখে রং ফর্সা করার কোনো ওষুধ এখন আবিষ্কার হয়নি। রং ফর্সা করার কোনো ওষুধ আপনারা নেবেন না, এটা সম্ভব না, এখন পর্যন্ত সম্ভব হয় নাই। যদি রং ফর্সা করা ওষুধই থাকতো, তা প্রেসিডেন্ট বারাক ওবামা, নেলসন ম্যান্ডেলা ফর্সা হয়ে যেত। এটা সম্ভব হয়নি। মানে 5-6 years back the number one guy of the world was Barack Obama. ফর্সা হওয়া ছাড়াও যে এমনি ত্বকের যে একটু মানে একটু ফ্রেশ লুকিং কিংবা কিভাবে নরমাল যে মেইনটেনেন্স, সেটা কিভাবে করা যায়? এটা অনেকগুলো পদ্ধতি আছে। বেসিক পদ্ধতি হলো ন্যাচারাল হেলথ মেনটেন করতে হবে, কারণ এটার সঙ্গে সব কিছু জড়িত। আপনার ব্যালেন্স ডায়েট, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কোনো পাওয়ারফুল ক্লিনজিং এজেন্ট, যেমন পাওয়ারফুল সাবান, পাওয়ারফুল শ্যাম্পু যেটা চামড়ার ক্ষতি করতে পারে, এগুলো অ্যাভয়েড করতে হবে। সবচেয়ে বড় কথা হলো চামড়ার টাইপ দেখতে হবে, তার কী টাইপের চামড়া। যেমন আপনার চামড়া যদি খুব অয়েলি হয়, তাহলে আপনি একটু রাফ টাইপের ক্লিনজার ইউজ করবেন, যেটা চামড়াটা পরিষ্কার থাকে। তারপর যদি আপনার মাইল্ড স্কিন হয়, ড্রাই স্কিন হয়, তাহলে আপনি খুব মাইল্ড টাইপের ক্লিনজার ইউজ করতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা শুধু মুখের জন্য না, শরীরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে যেগুলো হার্মফুল জিনিস কিছু আছে, হার্মফুল কেমিক্যালস থেকে, এগুলো ডাস্ট, তারপরে পলিউশন থেকে সেফ রাখার জন্যে মানুষ অনেক কিছুই করে। এই যে যারা মেট্রোপলিটন সিটিতে আমরা থাকি, ঢাকা শহরের মধ্যে বিষাক্ত শহর, এত অল্প জায়গায় এত মানুষ কোথাও নাই, এত গাড়ি ঘোড়া নাই, এর মধ্যে থেকেও আমাদের সুস্থ থাকতে হবে। আমরা কি করতে পারি? আমরা ভালো একটা কথা বলেছেন স্যার, যে পরিবেশ দূষণ কিংবা এই যে বিষাক্ত শহরের কথা যে বললেন, যে আসলে এগুলো থেকেও মানে এটা তখন আমার এনভায়রনমেন্টাল একটা প্রবলেম হয়ে আসছে। যেহেতু এনভায়রনমেন্টাল প্রবলেম, যেহেতু আমাদের স্কিনটা হলো পুরো ঢেকে রাখছে আমাদের শরীরকে, কাজে এটার ইফেক্ট তো প্রথমেই স্কিনের উপর পড়ছে, কাজে এটা তো খুব ইম্পর্টেন্ট। এখন এটা থেকে সেফ রাখার জন্য একটা ফোন কল আছে, আমরা একটু দর্শকের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওমি বলছি। জি নওমি। জি আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। জি, আমার স্যারের কাছে একটা প্রশ্ন আছে স্যার। এটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট নিয়ে। অনেকে লেজার করিয়ে যেমন ত্বকের পরিবর্তন করে ফেলছে, যেমন চেহারাটাই পুরো পরিবর্তন করে ফেলছে বা ত্বক ফর্সা করে ফেলছে। এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা বা এটার কোনো ক্ষতি এটা আছে কিনা? আর ত্বক সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য যে কি কি খাবারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি, এটা আমি একটু জানতে চাচ্ছি স্যারের কাছে। আচ্ছা, ধন্যবাদ। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নকারীকে, ভালো প্রশ্ন করেছেন। জি, লেজার ট্রিটমেন্টটা এখন একটা বেশ চালু একটা ট্রিটমেন্ট, সবাই লেজার করে এবং এটা অনেক মেয়েদেরই বা কেন ছেলেদেরই এটা সবারই প্রশ্ন। ইদানিং লেজার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমাদের দেশে লেজার হচ্ছে, অনেকগুলো লেজার সেন্টার ঢাকা শহরে আছে, এবং এগুলো যারা লেজার করছে তারা সবাই তো আমার স্টুডেন্টে বলা যায়, আইদার আমার স্টুডেন্ট না হলে আমার স্টুডেন্টের স্টুডেন্ট। আমার মেয়েও লেজার করে ইউনাইটেড হসপিটালে, সে কনসালটেন্ট, ওখানে ইউনাইটেড হসপিটালে যাচ্ছে, সেখানে করে। অ্যাকচুয়ালি হয়েছে কি, লেজার হলো ওয়ার্ল্ডের এখন লেটেস্ট থেকে, শুধু স্কিনে না, সব
আপনি তো গাইনোকোলজিস্ট, আপনি জানেন, আপনার গাইনোকোলজি অনেকগুলো লেজারের থেরাপি ট্রিটমেন্ট আছে, ইন্টারনাল অপারেশন হয় টুকটাক লেজারের মাধ্যমে। তো সব কিছুতেই লেজারের একটা ভূমিকা আছে, মানে শুধু ডার্মাটোলজিতে স্কিনে না, কিন্তু ডার্মাটোলজিতে এটার প্রকাশটা বেশি, রাইট। মানুষ, সাধারণ মানুষের ধারণা যে লেজার করে ফর্সা হওয়া যায়, এটা কিন্তু ঠিক নয়। উনি তো বললেন যে চেহারাও চেঞ্জ করে দেওয়া যায়, স্যার এটা কি বলবেন? চেঞ্জ করে, সেটা ঠিক লেজার না, সেটা কসমেটিক ডার্মাটোলজিতে পড়ে। কসমেটিক ডার্মাটোলজির একটা পার্ট, কিন্তু লেজার করে কিন্তু কিছু কারেকশন করা যায়। যেমন আপনার মুখে কিছু দাগ আছে, গর্ত আছে, এগুলো কিছু CO2 লেজার আছে বা বিভিন্ন টাইপের লেজার আছে, এগুলো মেকআপ করে প্লেন করা যায়। হ্যাঁ, তাতে করে হয় কি তার চেহারাটা একটু চেঞ্জ হয়, কিন্তু ফর্সা করা যায় না। যেমন আপনার মুখে দাগ আছে, গর্ত আছে, কালো দাগ আছে, এটা লেজারে উঠানো যায়, তাতে করে হয় কি মুখটা চকচক করে ফর্সা হতে পারে, এটা হতে পারে। কিন্তু সেটা কিন্তু সাময়িকভাবে হয়। কিন্তু পার্মানেন্ট সলিউশন হলো যেগুলো, সেটা যেমন আপনার পার্মানেন্ট কিছু দাগ আছে কিংবা পার্মানেন্ট কিছু গর্ত আছে বা ডিফর্মিটি আছে, সেটা লেজারে করে দিলে সেটা পার্মানেন্টলি সলিউশন হয়ে গেল। যেমন আপনার বোরনের বড় বড় দাগ আছে বা কোনো কেটিকে দাগ হচ্ছে বা আপনার কোনো কারণে সানবার্নে একটা ঠিক দাগ হয়ে গেছে, এগুলো যদি পার্মানেন্টলি উঠানো যায়, অনেক সময় মোল থাকে, হ্যাঁ না, মোল তো এগুলো রিমুভ করাই যায়। মোল, তিল, ফ্রিকেলস এগুলো লেজারে রিমুভ করা যায়, এগুলো কোনো আজকাল প্রবলেমই না। মোল, তিল, ফ্রিকেল যেগুলো দাগ পড়ে, এগুলো তো একসময় কোনো চিকিৎসা ছিল না বলা যায়, এবং এগুলো আমরা অনেক সময় সার্জারি করতাম, তারপরে একসময় ইলেকট্রোকটারি, ইলেকট্রোফালগ্রেশন করে উঠেতাম, যখন লেজার ছিল না। আমি নিজেও করছি অনেক, আগে তো লেজার ছিল না, আমার প্রথম জীবনে ছিল না। আরেকটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালাম, আমি আসাদুজ্জামান বলছিলাম ঢাকা মোহাম্মদপুর থেকে। স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার, আমার মাথার সামন থেকে চুল পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অ্যালোভেরা অথবা মেথি কি ইউজ করলে আমার নতুন করে চুল গজাতে পারে? আচ্ছা, চুল পড়ে যাচ্ছে, এটা কতদিন থেকে লক্ষ্য করছেন আপনি? কিংবা 3 মাস থেকে। 3 মাস থেকে, আচ্ছা 3 মাস থেকে। আচ্ছা স্যার কিছু জিজ্ঞেস করবেন কিনা? হ্যাঁ, না, এটা আপনার বয়স কত? বয়স 29 বছর। 29 বছর হতে পারে চুল পড়া এই বয়সে। ইউজুয়ালি যেটা মানে মেল প্যাটার্ন বলনেস, যেটা বয়সকালে হয়, ফ্যামিলিয়াল। যেমন আমারও যেমন 40-এর আগে প্রচুর চুল ছিল, মাথায় আস্তে আস্তে পড়ে গেছে, সেটা বয়সজনিত কারণে এবং ফ্যামিলিয়াল। যেমন ওনার তো 29 ইয়ার্স, এটা বেশ আর্লি। এটা ইউজুয়ালি হয় না। ইউজুয়ালি 30 পরে কিছু চুল পড়তে পারে, কিন্তু যেটা জেনেটিক্যালি আসে, যেটা জেনেটিক্যালি যারা প্রিডিসপোজড, তার মানে বংশক্রমিকভাবে যেটা আসে, সেটা আইদার মাদার সাইড বা ফাদার সাইড, ম্যাটারনাল প্যাটার্ন যে কোনো সাইড থেকে আসতে পারে। যেমন আমার বাবার সাইডে ছিল না, আমার বাবার মারা গেছেন প্রায় 93 ইয়ার্স, ওনার পুরা চুল ছিল মাথায়, পেকে গেছিলো, কিন্তু চুল পড়ে মাথাতে ছিল। কিন্তু আমার মামার ছেলে, আমার মামা টাক ছিল, যার জন্য আমরা দুই ভাই 40-এর পরে চুল পড়া শুরু হয়েছে। এটা ফ্যামিলিয়াল কিংবা জেনেটিক কজ থাকে, ফ্যামিলিয়াল হয়, বয়স হলে অনেকেরই পড়ে যায় ফ্যামিলিতে থাকে, দ্যাট ফ্রম মাদার বা ফাদার সাইড থেকে। আর এইরকম বয়সে চুল পড়া ছেলেদের ক্ষেত্রে যেটা হতে পারে, সেটা হতে পারে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে ডায়েটারি ইনব্যালেন্স থাকতে পারে, ডায়েটের কোনো প্রবলেম, এনিমিয়া থাকতে পারে, কোনো অসুখ বিসুখ থাকতে পারে, তারপরে চুলের অযত্ন হতে পারে, যেমন ঠিকমতো শ্যাম্পু ইউজ করছে না। এই যে মেট্রোপলিটন সিটি থাকলে আমরা বলি যাদের একটু তৈলাক্ত প্রতিদিন শ্যাম্পু ইউজ করতে হবে। তো অনেকে এটা বোঝে না, অনেকের ধারণা যে বেশি শ্যাম্পু ইউজ করলে চুল পড়া, যেটা ঠিক নয়। হ্যাঁ, কিছু মানুষ আছে যে চামড়া খুব ড্রাই, তাদের আমরা বলি সপ্তাহে 1 দিন বা 2 দিন শ্যাম্পু ইউজ করতে। কিন্তু ইউজুয়ালি মানুষের শরীরের নিচের চোপড়ের অংশটা একটু অয়েলি থাকে, বিশেষ করে স্কাল্প। আর এই মেট্রোপলিটন সিটিতে বা ঢাকা শহরের মতো বা রাজশাহী বা যে চিটাগাং, এইসব জায়গায় যেসব অনেক মানুষ থাকে, যেখানে আবহাওয়া দূষিত, সেখানে একজন মানুষ ঘুরে বেড়াবে সারাদিন ধুলা পড়ছে, ময়লা পড়ছে, সে ডেইলি শ্যাম্পু ইউজ করবে না, এটা হয় না। তো সাধারণ মানুষের ভুল ধারণা যে বেশি শ্যাম্পু ইউজ করলে চুল পড়ে যায়, কিন্তু পরিষ্কার রাখার জন্য অবশ্যই দরকার সেটা। স্যার, উনি আরেকটা কথা বলেছিলেন যে অ্যালোভেরা অথবা মেথি, এগুলো কি উনি ব্যবহার করতে পারবেন কিনা? অ্যালোভেরা বা মেথি এক্সটার্নালি দিয়ে খুব বেশি লাভ হয় বলে আমি জানি না, তবে এগুলো অনেকটা মানে ওই পারিবারিক বা কি বলবো কবিরাজি টাইপের, আয়ুর্বেদিক টাইপের জিনিস, এগুলো হতেও পারে। এটার সম্বন্ধে আমার খুব ভালো ধারণা নেই। আচ্ছা স্যার, আমরা আবার আসবো ওনার উত্তরে। আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, আমি সুব্রত বলছি। জি, আপনার বয়স এবং কোত্থেকে বলছেন? আমার 33 বছর বয়স, এবং স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার হাতের কুনোয়ের একটু উপরে একটা স্কিনে সবসময় একটু খসখসে ধরনের হয়ে থাকে, চামড়াটা ড্রাই এবং একটু গোল আকারের আর কি, মানে দেখলে মনে হয় যে দাউদ টাইপের, অনেকে মিন করতো আগে, কিন্তু ওই রকমও কিছু আমি পাই না।
কিন্তু ওই চামড়াটা একটু চুলকি করলে উপরের চামড়াটা উঠে যায়, আবার প্লেন হয়ে যায়। এটা সব সময় হয়। আমি একজন ডার্মাটোলজিস্ট দেখাইছি, উনি সবসময় আমার সাজেস্ট করছে ভেজলিন টাইপের জিনিস সবসময় ইউজ করার জন্য। আসলে এর থেকে আমি পরিত্রাণ পাচ্ছি না, এর কি উপায় আচ্ছা, আছে? এটা কি গরম কিংবা শীতকালে বেশি হচ্ছে নাকি সবসময় আপনার একই রকম থাকছে? সবসময় ওই জায়গাটুকুর মধ্যে সবসময় থাকতেছে। আচ্ছা। যদি আমি এর জন্য কোনো খাওয়া দাওয়ার কোনো ইফেক্ট আছে না, আমি কি খাইতে পারবো বা কি খাইতে পারবো না? আপনার এমনি কোনো অ্যালার্জিগত কোনো সমস্যা আছে কিনা? অ্যালার্জিগত সমস্যা টুকিটাকি আছে, এমনি গায়ে মাঝে মাঝে বুড়বুড়ি টাইপের একটু দেখা যায় পিঠের মধ্যে। আচ্ছা স্যার কিছু জিজ্ঞেস করবেন? আচ্ছা, আমি জিজ্ঞাসা করি যে আপনার কি শুধু হাতের কোনোইতে, দুই কোনোইতে, না হাঁটুতেও আছে এই লেশনটা? হাঁটুতে না, এটা হলো হাতের কোনোই, আর এক পায়ের যে গিডে একদিকে একটু ওই মাঝে মাঝে হয় আর কি। জি জি, হতে পারে। এটা ফ্রিকশন পয়েন্ট, আপনার হাতের কোনোই এইসব জায়গায় ফ্রিকশন পয়েন্ট, ঘষা লেগে। আপনি আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, এটা ঘষা লেগে এখান থেকে একটু চামড়া উঠতে পারে। এবং আপনার কি এটা চুলকনে হয়, ইচিং হয়? ওইভাবে থাকে না, এবং চুলকালে মনে হয় যে একটু চুলকালে ভালো লাগে আর কি, এই ধরনের। জি, আপনাকে বলি এটা দুটো জিনিস হতে পারে। একটা হলো রিকারেন্টলি ফ্রিকশন হওয়ার জন্য ড্রাই হতে পারে, এটা সাধারণভাবেই হতে পারে। কিন্তু আরেকটা ডিজিজ আছে, এটার নাম সোরিয়াসিস। এটা স্কিন ডিজিজ। এই সোরিয়াসিসে যেটা হয় সেটা হলো যে হাঁটুতে এবং কোনোই থেকে এবং ফ্রিকশন পয়েন্টগুলো থেকে বা মাথা থেকে এই চামড়া উঠতে থাকে। এটা অনেকটা চটা চটা চামড়া ওঠে, মাছের আঁশের মতো, এবং এটা চুলকানি হয় না, হলে খুব সামান্য চুলকানি হয়। যেটা উনি বলছেন দাউদের মতন দেখতে মনে হয় কি? দাঁত না, দাঁতের মতো হয় না, মানে দাউদের মতন মনে হচ্ছে কিনা? উনি বলেছেন যে একটু দাউদের মতনও লাগে। না না, দাউদের মতো লাগে না, জাস্ট ওইটা সবসময় একটু খসখসে থাকে। আচ্ছা, হ্যাঁ, খসখসে থাকে এবং চামড়া ওঠে। এটা সিম্পলি যাদের চামড়া একটু ড্রাই, ফ্রিকশন পয়েন্ট যেহেতু এটা অনেক সময় যারা টেবিলে হাঁটু কোনোই দিয়ে কাজ করে তাদের হতে পারে, অনেক সময় যারা হাঁটু গেড়ে বসে পায়ে হতে পারে, নামাজ পড়লে পায়ে হতে পারে, এরকম আর কি ব্যাপারটা। তো সেটা সিম্পলি হতে পারে। কিন্তু যদি ওনার ক্রনিক হয়ে থাকে এবং বেশি চামড়া উঠতে থাকে এবং চটা চটা চামড়া এরকম হয়, তাহলে চিন্তা করতে হবে যেটা সোরিয়াসিস হতে পারে। সোরিয়াসিস কিন্তু কোনোই থেকে হাঁটু থেকে স্টার্ট হয় অনেক সময়, এলিশনটা ইনিশিয়ালি প্রথম 2-1 বছর, তারপরে শরীরে ছড়াতে পারে। তো আপনাকে যে ডাক্তার ডার্মাটোলজির পরামর্শ দিয়েছে যে রেগুলার আপনি ভেসলিন, পেট্রোলিয়াম জেলি বা তেল মেখে জায়গাগুলো তৈলাক্ত রাখবেন, সেটা ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা করবেন, পাওয়ারফুল সাবান বা শ্যাম্পু বা ক্লিনজিং এজেন্ট এইসব জায়গায় ইউজ করবেন না, কারণ এই জায়গাগুলো যে কোনো ক্লিনজিং এজেন্ট, ডিটারজেন্ট আরও ড্রাই করে ফেলবে। তো এটার জন্য আপনি গোসলের সময় সবসময় একটু মাইল্ড টাইপের ক্লিনজার ইউজ করবেন, যেসব সাবান বা শ্যাম্পুতে বা ক্লিনজারের মধ্যে ক্ষার কম থাকে, অ্যালকালি কম থাকে, নিউট্রাল পিএইচের ক্লিনজার এগুলো ইউজ করবেন, যাতে চামড়া ফার্দার ড্রাই আপ না হয়ে যায়। আর 2 নম্বর হলো যেটা বলেছে যে সবসময় ভেসলিন, পেট্রোলিয়াম জেলি বা তেল মেখে তৈলাক্ত করবেন, সেটা ঠিক আছে। আর এই জায়গাগুলো ফ্রিকশন যাতে না হয় এই জন্যে সবসময় ফুল শার্ট পরতে হবে, ফুল হাতা জামা, মেয়েদের ক্ষেত্রে পরে ফুল হাতা জামা পরতে হবে এবং সুতি কাপড়ের, যাতে এখানে ফ্রিকশনটা না হয়। আমি মনে করি এই নিয়মগুলো মেনে চললে আপনি ভালো থাকবেন। তবুও যদি আপনার দেখেন যে নতুন করে অন্য ফ্রিকশন পয়েন্ট হাঁটুতে বা অন্য জায়গায় চামড়া উঠতেছে, তাহলে আপনি একজন আবার ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন, তিনি আপনাকে পরামর্শ দেবেন যে কি করতে হবে এবং এটা সোরিয়াসিস না অন্য কোনো কিছু হচ্ছে কিনা এটা পরামর্শ দেবে। তো ধন্যবাদ আপনাকে। জি স্যার, আমরা উনি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু জানতে চেয়েছিলেন, তবে এই ব্যাপারে আমরা বিস্তারিত আসব। একটা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোবায়োটেক লিমিটেড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোবায়োটেক লিমিটেড অনুষ্ঠানে বিরতির পরে ফিরে এলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে এবং সাথে সৌন্দর্য নিয়েও। আসুন আমরা ফিরে যাই আমাদের আলোচনায়। স্যার, বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন, তো আপনি বলছিলেন ওটা সোরিয়াসিস হতে পারে। তো উনি আরেকটু জানতে চেয়েছিলেন যে খাওয়া দাওয়ার কোনো নিয়ম আছে কিনা। অ্যাকচুয়ালি এটাতে খাওয়া দাওয়ার মধ্যে হলো যে সাধারণভাবে চামড়া ভালো রাখার জন্য আমরা একটা বলেছেন যে ব্যালেন্স ডায়েট খেতে হবে। ব্যালেন্স ডায়েট বলতে কি বুঝি আমরা, এটা বুঝতে হবে সবাইকে। একজন মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য, শরীর ভালো রাখার জন্য যেগুলো জিনিসের খুব প্রয়োজন, সেটা হলো সব ধরনের ভিটামিনস, মিনারেলস, অ্যাট দ্য সেম টাইম প্রোটিন, কার্বোহাইড্রেট সেটার মধ্যে থাকতে হবে। তো ভিটামিন, মিনারেলস বেশিরভাগই থাকে ভেজিটেবলসের মধ্যে, ফ্রুটসের মধ্যে।
আর আমাদের যে প্রোটিন যেগুলো ফিশ মিট কিংবা অন্য অন্য যেগুলো আছে মিল্ক এগুলো সেটা তো আছেই। তো এই জন্যে একজনকে তার খাবারটা সিলেক্ট করতে হবে অ্যাকর্ডিং টু তার বয়স। ফোন কলে যাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি দৃষ্টি পারভিন রাজবাড়ী থেকে বলছি। রাজবাড়ী থেকে বলছেন? জি, নাম এবং বয়সটি বলবেন। দৃষ্টি পারভিন। আচ্ছা দৃষ্টি, জি আপনার বয়স? আমার বয়স 28 বছর। জি, কি সমস্যা? জি, সমস্যাটা বলুন। আমার পায়ের বুড়ো আঙ্গুলের পরের আঙ্গুল তর্জনী আঙ্গুলে গোল করে খুশকি মতো কি জন্য একটা হয়েছে, তারপর এখানে প্রচুর চুলকাতে এখন এমন এক অবস্থা আছে যে ঘা পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, এটা কি আঙ্গুলের ভাঁজে হয়েছে? আঙ্গুলের ভাঁজে না, আঙ্গুলের উপরে স্কিনে উপরেই। আচ্ছা, অনেকদিন ধরে হয়েছে। তারপরে আবার হালকা একটু ডোসিয়াল একটা ক্রিম মাখি, তারপর সারে আবার হয়, আবার হয় বাদ দিলে। ইভেন একটা ডাক্তারে দেখাচ্ছি, চর্মবিশেষজ্ঞ ডাক্তার, আমাকে প্রেসক্রিপশন করছে যে এসকাবিটান একটা ওষুধ আছে আর বিলিস্টা একটা ওষুধ আছে। আচ্ছা, এই দুটো ওষুধ আপনি ব্যবহার করছেন? হ্যাঁ। আচ্ছা, কিন্তু কমছে না, তাই তো? এটা কতদিন হবে এরকম? খাইলে একটু কমে, আবার বাদ দিলে আবার হয়। ইভেন ওই পাপ থেকে আমার হাতে, তারপরে দুইটা পায়ে ছড়ায় গেছে। আচ্ছা, হাতেও ছড়িয়েছে তাহলে জিনিস? হ্যাঁ, আর খুবই ড্রাই স্কিন, মানে ওই যেখানে ছড়াচ্ছে ওটা খুবই ড্রাই। প্রথমে সাদা হয়, অল্প একটু সাদা হয়, তারপরে অনেকখানি সাদা হয়ে যায়, ওর মধ্যে অনেক চুলকায়। আপনার কি এখান থেকে চামড়া উঠে এই জায়গাগুলোতে স্কিনে চামড়া উঠতে থাকে? আপনার পায়ে থেকে এখন আর কোথায় আছে? হাতের আঙ্গুলে? হ্যাঁ, হাতের আঙ্গুলে আছে, তারপরে পায়ের দুই পায়ের 3টা আঙ্গুলে আছে। হ্যাঁ, আপনার কি হাতের ভাঁজগুলোতে হচ্ছে, কোনোইতে বা এসব ভাঁজে হচ্ছে বা হাঁটুতে? না, কোনোইতে নাই, শুধু হাতের তর্জনী আঙ্গুলের ওই যে ইসে আছে। হ্যাঁ, তর্জনী আঙ্গুলের স্কিনে আছে। আচ্ছা, এটা আমার ধারণা যে আপনার কথা শুনে। দর্শক আপনি আমাদের সাথেই থাকুন স্যার, আমরা আরেকজনের প্রশ্নের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি মিঠু বলছিলাম গাইবান্ধা থেকে। জি, আমার সমস্যা হচ্ছে আমার কপালের মাঝখানে একটা আঁচিলের মতো আছে। তো এটা এমনিতে কোনো সমস্যা করে না, কিন্তু এটাকে আসলে ফেলে দিলে কোনো সমস্যা হবে কিনা এটা জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আমাদের সাথেই থাকুন। স্যার, আমরা প্রথম প্রশ্ন যিনি করেছিলেন ওনার উত্তরে একটু ফিরে যেতে চাই, যে 28 বছর যার বয়স হয়েছে স্যার, স্কিনের যে প্রবলেমগুলো বলছিলেন, পায়ের আঙ্গুল এবং হাতেও ছড়িয়েছে। এটা আমার ধারণা এটা সোরিয়াসিস না, কারণ সোরিয়াসিস এত সিভিয়ার ইচিং হতো না। সোরিয়াসিসে সাধারণত চুলকানি কম হয়। তো এটা এক ধরনের এক্সিমা, এবং যাদের চামড়া খুব ড্রাই তাদের এরকম এক ধরনের এক্সিমা হয়। এটা চামড়া শুষ্ক হয়ে যায়, চামড়া থেকে চামড়া উঠতে থাকে এবং খুব চুলকানি হয়, এবং ড্রাই স্কিনে হয়। সাধারণত হাতে পায়ে থেকে সরাতে পারে এটা। তো এটা এক্সিমা ভালো হয়ে যায় যদি সোরিয়াসিস এটা না হয়। হ্যাঁ, সোরিয়াসিসও চুলকানি অনেক সময় হয়, কিন্তু ওনার যে সিমটম বললেন বা সাইন, সেটাতে মনে হয় না। কারণ সোরিয়াসিস হলে সাধারণত এই মানে ফ্রিকশন পয়েন্টগুলো, ভাঁজগুলোতে বেশি হয়, যেমন হাঁটুতে, কোনোইতে। সেটা না, কথা বলেছেন যে এগুলোতে এটা তো একটা তো হলো একটা বোধহয় স্টেরয়েড, ঠিক বুঝতে পারলাম, একটা বোধহয় স্টেরয়েড জাতীয় ক্রিম দিয়েছে, এবং আরেকটা হলো বিলাস্টিটিন একটা অ্যান্টিহিস্টামিন দিয়েছে চুলকানি কমানোর জন্য। এটা ঠিকই আছে। তবে আমি মনে করি যে যদি এক্সিমা হয়, বা এক্সিমা তো বহু ধরনের হয়, যেমন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট এক্সিমা হয়, সাবান পানি থেকে বাঁধতে পারে, ধুলা বালু থেকে বাঁধতে পারে। তো আমি যেটা বলবো যে আমার ধারণায় ওনার কথা মতো যেটা বোঝা যায় যে চামড়া খুব শুকনো, শক্ত হয়ে যাচ্ছে, চামড়া উঠতেছে, এবং চুলকানি খুব বেশি হচ্ছে। তাতে বোঝা যায় যে ওনার স্কিন খুব ড্রাই, এবং ড্রাই স্কিনে এই ধরনের এক্সিমা ডেভেলপ করে। এখন কয়েকটা নিয়মের মধ্যে একটা নিয়ম হলো যে একটু আগে বলছিলাম যে ড্রাই স্কিনের জন্য সবসময় ডিটারজেন্টগুলো অ্যাভয়েড করতে হবে। ডিটারজেন্ট বলতে ডেটল, স্যাভলন, সেপনিল, পাওয়ারফুল সাবান, শ্যাম্পুগুলো আপনি অ্যাভয়েড করবেন। এগুলোতে চামড়া আরও ড্রাই হয়ে যাবে, চামড়া ওঠা বাড়বে, চুলকানিও বাড়বে, এবং এটা ছড়াবে। এগুলো অ্যাভয়েড করবেন। আপনি সবসময় মাইল্ড টাইপের ক্লিনজার, যেটার মধ্যে ক্ষার কম, অ্যাসিড অ্যালকালি কম, এই জাতীয় জিনিস ইউজ করবেন, যাতে করে আপনার চামড়াটা তো ড্রাই আপ না হয়। এবং পারতপক্ষে এই ক্লিনজিং এজেন্টগুলো অ্যাভয়েড করবেন। যেমন আপনি চামড়া পরিষ্কার করার জন্য প্লেন ওয়াটার ইজ বেস্ট ক্লিনজার, সাদা পানিতে ধুয়ে পরিষ্কার। আননেসেসারি সাবান জাতীয় জিনিস ইউজ করবেন না, বা ক্লিনজার ইউজ করবেন না।
আর তারপরেও করলে যেমন ধরেন আপনি নিম পাতা সিদ্ধ পানিতে ওয়াশ করতে পারেন, তারপর হালকা গরম পানিতে লবণ দিয়ে ওয়াশ করতে, এগুলো কিন্তু ভালো ক্লিনজার করতে পারেন, কিন্তু সাবান বা এই জাতীয় জিনিস অ্যাভয়েড করবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো পানি কিন্তু চামড়াকে ড্রাই আপ করে ফেলে। আননেসেসারি ঘন ঘন পানিতে শরীর ভেজাবেন না। যেমন যারা মুসলমান বারবার উজু করে, উজু না করে তায়াম্মুম করতে পারে, কিংবা একবার উজু করে একবার নামাজ পড়তে পারে। তারপর হলো এরকম স্কিন যাদের থাকে তাদেরকে আমরা সবসময় পানি অ্যাভয়েড করতে যেমন বলি, সবসময় তৈলাক্ত রাখতে বলি। তৈলাক্ত রাখার জন্যে আপনি যে কোনো তেল মাখতে পারেন। আমাদের শরীরের জন্য ন্যাচারাল যেগুলো মানে ময়শ্চারাইজার, যেমন নারকেল তেল, সরিষার তেল, ইভেন অলিভ অয়েল, এগুলো ন্যাচারাল, এগুলো ইউজ করাই ভালো, ভেজাল না এগুলো সবটাই ভালো। এগুলো ইউজ করে চামড়াটাকে যদি তৈলাক্ত রাখা যায়, এটার প্রোগ্রেসটা মানে সরানোটা কমে যাবে, তাহলে মাত্রাটা কমে আসবে। হ্যাঁ, 4টে জিনিস ইম্পর্টেন্ট। ডিটারজেন্ট অ্যাভয়েড করবে, বিনা কারণে পানিতে ভেজাবেন না, শুকনো রাখবেন না এবং তৈলাক্ত রাখবেন। আর সবসময় ফুল স্লিভ সুতি কাপড় পরলে এই জায়গাগুলো সেফ থাকবে, তাতে করে স্পেট করবে কম। স্যার আমরা আরেকজনের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি তারা বলছি ঈশ্বরদী থেকে। আমার হচ্ছে পিঠের সাইডে, বগলের পাশে আর কি, 2 পাশে অনেকটা পাকা পাকা কালো কালো হয়ে গেছে। হ্যাঁ, অনেকদিন যাবতই হয়েছে। আমাকে ডাক্তার এক্সপিল আপনার 25 এবং ইবাটিন দিছিল। এক্সিল, হ্যাঁ এক্সপিল 25 আর ইবাটিন, এই দুটো খাওয়াতে আমার কিছুটা কমেছিল। আর মাখার জন্য দিছিল হচ্ছে পেভিটিন। আচ্ছা, পেভিটিন এটা কিছুদিন কমেছিল, কিন্তু এখন আবার দেখছি আবার আরেক পাশে হয়েছে, হয়ে এখন বেশি হয়ে গেছে এবং দেখা যাচ্ছে পিঠের উপরে চাকা জায়গাটা দায়ের মতো অনেকটা মনে হয়, অনেক চুলকায়। পিঠের উপরে কি চাকা চাকা হয়ে গেছে এবং চুলকাচ্ছে? আমার ঘাড়ের কাছে একটা হয়ে গেছে, আর এই 2 পাশে, বগলের 2 পাশ দিয়ে বা এই যে মানে যেসব জায়গা ভাগ হয়ে থাকে ওইসব জায়গা দিয়ে বেশি বের হচ্ছে মনে হচ্ছে এই জিনিসগুলা। আচ্ছা, আপনার কি ওই মানে বগলের যেটা কালো দাগের কথা বললেন সেটা কি চুলকায়? হ্যাঁ, অনেক চুলকায়, গোল গোল। আচ্ছা, গোল গোল। তো ওনার কথা শুনে বোঝা যাচ্ছে এটা এক ধরনের দাঁত আর কি, যেটা দাঁত বাংলায় বলে, আমরা বলি টিনিয়াসিস। তো এটা যখন বগলে হয় তখন আমরা এটাকে বলি টিনিয়া এক্সিলারিস, শরীরে হলে বলি টিনিয়া করবে, বিভিন্ন নাম আছে। এটা সাধারণত এই গরমে ঘামে বেশি হয় এবং চাপা জায়গাগুলোতে বেশি হয়, কুস্কিতে, তারপরে মানে বগলে, তারপরে ভাগগুলোতে এবং দাঁত। এখন কিন্তু দাঁত নিয়ে আমি একটু কথা বলি, সেটা হলো দাঁত কিন্তু এখন দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। একসময় এটা তো এপিডেমিক ছিল, সাউথ এশিয়ান রিজনে ছিল আমাদের এখানে, এখন সারা দুনিয়া একটা প্যান্ডেমিক হয়ে গেছে এটা। এখন এই ফাঙ্গাস রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এখন দাঁতের ওষুধ, বেশিরভাগ ওষুধই কার্যকারিতা হারিয়ে ফেলেছে। এখন আমরা আতঙ্কিত। আগে আমাদের কাছে এরকম টিনিয়া ইনফেকশন দাঁত নিয়ে আসলে আমরা খুশি হতাম যে একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিলে বা একটু অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিলে ভালো হয়ে যাবে। এখন কিন্তু সেটা হচ্ছে না। এক সময় তো ছিল শুধু গ্রাইসোফুলভেন, পেনিসিলিন ডেরিভেটিভ, সেটা দিয়ে আমরা চিকিৎসা করতাম বহু বছর আগে, এখন 30 বছর আগে। এই গ্রাইসোফেন দিয়ে ভালো হয়ে যেত। এখন গ্রাইসোফেন তো দূরের কথা, অনেক লেটেস্ট ড্রাগ এসছে, যেটা ওই যে বললো না, ওই যে টার্বিনাফিন যেটা বললো, 25 না 250 মিলিগ্রাম যেটা বলছে, এটা একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। ফ্লুকোনাজল, আইসোকোনাজল, তারপরে আপনার ইট্রাকোনাজল, কেটাকোনাজল, অনেক রকমের ইদানিং আরও এরপরে অনেকগুলো ড্রাগ আসছে, কিন্তু কোনোটাই কার্যকরী নয়। এবং এই জন্যে আমরা এখন খুব আতঙ্কিত এই দুরারোগ্য দাঁত নিয়ে। এবং এই জন্য এখন আমরা কম্বিনেশন, কি পরামর্শ থাকবে এদের জন্য? কম্বিনেশন ড্রাগ দিয়ে আমরা 2-3টা, এবং নিয়ম কানুন মেনে চলতে পারি। যেহেতু দাঁত মানে হলো এটা ফাঙ্গাল ইনফেকশন, এক ধরনের ফাঙ্গাস থেকে হয়। তো এই ফাঙ্গাস তো যে বললাম দুরারোগ্য ব্যাধি, এখন ইদানিং দেখে এই দুরারোগ্য ব্যাধি কিন্তু 5-6 বছর আগে ছিল না। মানে ভালো কোনো স্কিন সেন্টারে কি যোগাযোগ করবেন? হ্যাঁ, আমি যেটা বলছি এটা আপনার দাঁত, যে ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে টার্বিনাফিন, সেটা ঠিক আছে, এবং আপনার যে অ্যান্টিফাঙ্গাল পেভিটিন দিয়েছে সেটাও ঠিক আছে, কিন্তু আরও এরপরেও আরও লেটেস্ট অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে, সেটা ইউজ করতে হবে। একটা ভালো কোনো স্কিন ডিপার্টমেন্টে একটু যোগাযোগ করবেন, দেখাতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো যে ক্লিন থাকতে হবে। এখন ইদানিং আমরা আরেকজনের একটু ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি গাইবান্ধা থেকে বলছিলাম, আমার নাম হাসিবা। জি হাসিবা, বলুন। আমার বয়স 21 বছর। আমার পুরো ফ্যামিলি চুলকানিতে আক্রান্ত। হ্যাঁ, অতিরিক্ত চুলকানি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই। আচ্ছা, এটা কিভাবে আমরা নিষ্পত্তি করতে পারবো? মানে প্রায়
2 বছর হচ্ছে আমাদের এই চুলকানি। আচ্ছা, আপনার গায়ে চুলকানি হচ্ছে 2 বছর হয়ে গেছে, আর আপনার ফ্যামিলির সবারই আছে চুলকানি, তাই তো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ছোট বাচ্চা 10 মাস বয়স সবার চুলকানি। আচ্ছা বলি, আচ্ছা, এটা খুব সম্ভব স্যার স্কাবিস। আমাদের আরেকজন ফোন কলে কিন্তু আছেন, আমি complete করে যাচ্ছেন call answer। না স্যার আমি সবার প্রশ্ন আসবো, বেশি। সবার একটু ফোন কল নিয়ে নিই। হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক, কেউ আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি একটু স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছি। জি জি অবশ্যই বলুন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি রবিন বলছিলাম কক্সবাজার থেকে। জি রবিন বলুন। আমার আসলে বয়স 19, আমার মুখে মাঝে মাঝে ব্রণ ওঠে, বুঝছেন? জি। ব্রণটা মাঝে মাঝে বড় হয়, ছোট হয়, কিন্তু ক্লিয়ার হয়ে যায় না। এটার জন্য আমি আসলে কি সুবিধা নিতে পারি? ব্রণের সমস্যায় ভুগছেন কিন্তু ক্লিয়ার হচ্ছে না? না, কম আচ্ছা হয় বেশি হয় এরকম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আসবো আপনার প্রশ্নের উত্তরে। আচ্ছা স্যার, এই ব্রণের প্রশ্নের, কারণ ব্রণটা আসলে অনেক ভাইটাল, অনেকেরই কোশ্চেন থাকবে। খুবই কমন। স্যার ছোট করে একটু বলে দিই স্যার। ইয়াং এজে 19 বছর মাত্র বয়স। টিনেজার্স প্রবলেম, টিনেজ মানে হলো 13 থেকে 20। তো এই টিনেজ যেটা, এটা টিনেজের আগেই শুরু হয়ে যায়, 10-11 বছর বয়সে শুরু হয়। তো এই ছেলে যে কথা বলছিল রবিন, তো তোমার যে বয়স, এই বয়সে কিন্তু বাবা ব্রণ হওয়াটা খুব স্বাভাবিক, কারণ ব্রণ ওই 13-14 বছর বা 12-13 বছরে স্টার্ট হয়। ইউজুয়ালি যেটা ব্রণ সেটা 25-এর পরে থাকে না, যদিও ব্রণ অনেক ভ্যারাইটি আছে, যেমন পোস্ট অ্যাডোলেসেন্ট। এখন ও কি করবে? এখন যেটা করতে হবে সেটা হলো যে অয়েলি স্কিনে ব্রণ হয়, তৈলাক্ত চামড়ায়, কাজেই তোমাকে যেটা করতে হবে খুব ফ্রিকোয়েন্টলি মুখটা ওয়াশ করতে হবে, যে কোনো একটা ভালো ফেস ওয়াশ বা সাবান দিয়ে ওয়াশ করতে হবে। কিছু একনি প্রিপারেশন, ব্রণেরই সাবান পাওয়া যায় বা ব্রণেরই কিছু ফেস ওয়াশ, সেটা ইউজ করতে হবে। এবং তৈলাক্ত কোনো কসমেটিক বা তেল জাতীয় কিছু মুখে লাগানো যাবে না, মাথায় তেল দেওয়া যাবে না। তবে ঠোঁটে এবং চোখের আশেপাশে ব্রণ হয় না, ঠোঁটে চোখের পাতায় তুমি কোল্ড ক্রিম ভ্যাসলিন লাগাতে পারবা, বাট নট ইন ইউর ফেসে লাগানো যাবে না। সবচেয়ে ভালো হয় তুমি কাছাকাছি, এখন তো কক্সবাজারে মেডিকেল কলেজ আছে, ওখানে স্পেশালিস্ট আছে, তুমি একজন স্কিন স্পেশালিস্টকে দেখো, সে তোমাকে ভালো পরামর্শ দেবে, তোমাকে কি করতে হবে, কিভাবে তুমি ভালো থাকবে। স্যার আমরা আরেকটা ফোন কল নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি ময়মনসিংহ থেকে মজিবর বলছিলাম। জি মজিবুল ভাই বলুন, আপনার বয়স? আমার বয়স 40 বছর। 40, জি কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে ওই যে মাঝে মাঝে ওই যে চুলকায়, ওই যে গুল গুল এরকম হয়, কিন্তু ললিটপ এরকম ক্রিম দিলে চলে যায়। আর ওই যে কি বলি তার বিন এগুলো পরে খেলে চলে যায়, কিন্তু আবার পুনরায় আবার হয়। স্যার কিছু জিজ্ঞেস করবেন? আচ্ছা, এটা কত শুনে বোঝা যাচ্ছে আপনার তো দাঁতের মতো গোল গোল হয়, তাই তো? জি জি হ্যাঁ, এটা ওই যে একটু আগে বলছিলাম দুরারোগ্য দাঁত, সহজে ভালো হয় না। তো উনি ওই যে যখন দোকানদারের কাছে যায় বা সাধারণ ডাক্তারের কাছে যায়, এটা ওটা ওষুধ দিয়ে দেয়, কিন্তু ভালো হচ্ছে না। শোনেন, এটা আপনার দাদি, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে, এবং একটু ছোঁয়াছেও, এটা একজনের কাছ থেকে আরেকজনের হয়। এটা ওই যে গোল হয়ে ছড়াতে থাকে এবং ওষুধ দিলে কমে আবার বাড়ে। তো আপনি এরকম না করে বরং আপনি একটা কাজ করেন, আপনি ময়মনসিংহে থাকেন, ময়মনসিংহে এখন অনেক স্পেশালিস্ট আছে, আপনি যে কোনো একজনকে দেখালে সে আপনাকে ভালো পরামর্শ দেবে। যে কোনো একজন ডার্মাটোলজিস্টকে দেখান, সে পরামর্শ দেবে, তার কথা মতো ওষুধ ব্যবহার করেন। যেহেতু একটু ছোঁয়াছে, যদি আপনার বাসায় আর কারো থাকে, আপনার ওয়াইফের বাচ্চা কাচ্চাদের থাকে, তাদেরও চিকিৎসা করতে হবে। কারণ না হলে হবে কি, যেমন আপনি ভালো হয়ে গেলেন, আপনার ওয়াইফের আছে, তাহলে আবার তার কাছ থেকে আপনার এটা ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাস তো হলো ছোঁয়াছে, এটা ছত্রাক জাতীয় সংক্রমণ। কাজেই সবারই চিকিৎসা করেন এবং সবাইকে আমি মনে করি যে একজন স্পেশালিস্ট দেখান। সাধারণ ডাক্তার বা ওষুধের দোকানদার কাছে ওষুধ নিয়ে ইউজ করলে এরকম কমবে, বাড়বে, পরবর্তীতে আরও রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে, তখন আর কোনো ওষুধে কাজ হবে না। ঠিক আছে, তাহলে আপনাকে ধন্যবাদ, আপনি একজন স্কিন স্পেশালিস্টকে দেখান, সুস্থ হয়ে যাবেন। স্যার আরেকজন যে গাইবান্ধা থেকে প্রশ্ন করেছিলেন যে 21 বছর বয়স এবং ওনার 2 বছর ধরে চুলকানি, এবং ওনার আমার মনে হয় এই উত্তরটা উনি আসলে পেয়ে গেছেন, যে ওনারও কিন্তু ফ্যামিলিয়াল ডিজিজ, যে সব ফ্যামিলির অনেকজনেরই আছে। না, ওনার যেটা বলছেন যে গাইবান্ধা থেকে বললো যে 2 বছরের বাচ্চারও আছে, আবার ওনারও আছে। এটা আমার মনে হয় কত শুনে যেটা বোঝা যাচ্ছে, সেটা না, মানে টিনিয়াসিস না, মানে দাঁত না, এটা স্কাবিস মানে খোস পাতলা যেটাকে বলে, এটা ছোঁয়াছে, একজনের থেকে আরেকজনের হয়। এটার ক্যারেক্টারিস্টিক হলো, আমি বলি, রাতে চুলকানি বাড়ে। আমরা এখন একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এটা নিয়ে ডিটেইলস আসবো। শুধু দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সর্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
সুধী দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোবায়োটেক লিমিটেড। অনুষ্ঠানের বিরতির আগে চর্মরোগ সম্বন্ধে নিয়ে একটু কথা বলছিলাম। তো আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, স্যার আপনি বলছিলেন যে ওটা স্ক্যাবিস হতে পারে, যে চুলকানি ওনার শরীরেও আছে, ওনার 10 মাসের বাচ্চারও আছে। তো স্যার এটা নিয়ে যদি একটু ওনাকে বলে দিতেন। ফ্যামিলিয়াল ডিজিজ এবং এটা ইউজুয়ালি একটা নোংরা পরিবেশ থেকে আসে এবং নোংরা পরিবেশে এই অসুখটা পারসিস্ট করে। এটা একটা প্যারাসাইটিক ডিজিজ, এটা পরজীবী সংক্রমণ, এটাকে সার্কোপ্টেস স্ক্যাবি জীবাণুটার নাম। তো এটা ক্যারেক্টারিস্টিক হলো যে বাসায় একজনের হলে খুব সহজেই সবার হয়ে যায় এবং এটা বাচ্চাদের হলে এখন মানে কি করবেন, বাচ্চাদের হলে যে আঙ্গুলের ফাঁকেটাকে হয়, তারপরে ইউজুয়ালি গলার উপরে, এটা না গলার নিচে হয় এবং নক্সেরাল নিচে, মানে রাতে চুলকানি বাড়ে। আচ্ছা, এটা 3টা জিনিস হয়। এটা বোঝার উপায় হলো 3টা। একটা হলো যে রাতে চুলকানি বাড়ে, কাপড় চোপড় খুললে বাড়ে এবং গলার উপরে হয় না। ছোট বাচ্চাদের, ছোট বেবি যারা 2 বছর নিচের বয়স, তাদের অনেক সময় গলার উপরে হয় এবং এটা খুব চুলকায় এবং এটা প্লিজেন্ট এসিং, খুব মজার চুলকানি, পরে জ্বালা করে এবং রাতে চুলকানি বাড়ে। তো এটা সবারই একসঙ্গে চিকিৎসা করতে হবে এবং সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রত্যেকের ব্যবহারের কাপড় চোপড়, বিছনার কাপড়, বালিশের কাপড় ওয়াশ করতে হবে। একই সঙ্গে একই ওষুধ, আচ্ছা বাচ্চাদের ওষুধ একটু আলাদা, বড়দের একটু আলাদা, এক কিছু সবারই ব্যবহার করতে হবে এবং পরিষ্কার থাকতে হবে। এই জন্য আমি ওনাকে সাজেশন দেবো যে কাছাকাছি যে কোনো একজন, এখন তো স্কিন স্পেশালিস্ট থানা লেভেলে পর্যন্ত কনসালটেন্টের পোস্ট আছে, তো আপনি যে কোনো একজন স্কিন স্পেশালিস্টকে দেখান, উনি কিছু কমন ওষুধ দিয়ে দেবে, যেমন পারমাথ্রিন জাতীয় ওষুধ বা মাখার ওষুধ আছে, তারপরে আরও কিছু ওষুধ আছে, যে খাবার ওষুধও কিছু আছে যেটা চুলকানি কমাবে, এমনকি স্ক্যাবিসের এখন ড্রাগও পাওয়া যায়। তো যাই হোক, এগুলো খাবার ওষুধও পাওয়া যায়। তো একজন স্কিন স্পেশালিস্ট দেখালে উনি সবারই একটা কমন ট্রিটমেন্ট দেবে এবং সবাই যদি আপনারা একই ওষুধ ইউজ করেন, বাচ্চাদের একরকম, বড়দের একরকম, এবং সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন তখন কাপড় চোপড় ধুয়ে ফেলেন, সবাই একসঙ্গে ভালো হয়ে যাবেন। কিন্তু বাড়িতে 10 জন লোক 9 জন চিকিৎসা করাবেন, একজনের করাবেন না, তাহলে কিন্তু উপায় নেই, তাহলে আবার ঘুরে ঘুরে সবার হবে। কাজে সবাইকে আপনি স্কিন স্পেশালিস্ট একজন দেখান, তো 2-3 জন দেখান, উনি সবারই ওষুধ দিয়ে দেবে, সবাইকে নিয়ম দিয়ে দেবে, ভালো হয়ে যাবেন। এটা ভালো না হওয়ার অসুখ না, কাজে ওরির হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম দর্শক, কেউ আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্নটি করুন, আমাদের হাতে সময় খুবই কম। আমার মেস্তার সমস্যা। মেস্তা? জি জি, আচ্ছা। আমার মেস্তার সমস্যা, আমার বয়স হলো 48, আমার প্রেগনেন্ট অবস্থায় মেস্তা যে ছিল সেটা রয়েই গেছে, ভালো হচ্ছে না। এখন ভালো হওয়ার উপায়টা কি একটু বললে ভালো হতো। দর্শক খুব সুন্দর প্রশ্ন বলেছেন স্যার, ওনার প্রশ্নটা। মেস্তা বা মুখের দাগ, এটা একেবারে খুব কমন প্রবলেম এবং এটা অনেকেরই আছে এবং ওনার যে বয়স, এটা হতেই পারে ওই যে প্রেগনেন্সির সময় হরমোনাল ইমব্যালেন্স যেটা হয়, এটা পরবর্তীতে অনেকের আর যায় না, অনেকে চলে যায়, অনেকে থেকে যায়, বা অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, এখন এসব অনেক কিছু হতে পারে। তো এখন ওনার উপায় হলো, মেস্তা অত সহজে যায় না, কিন্তু ওই যে রং ফসকারি ক্রিম, মেস্তা উঠার যেগুলো পাওয়া যায় বাজারে, হাইড্রোকুইনোন, এগুলো লাগানো যাবে না। বেটার হলো আপনাকে কয়েকটা নিয়ম মানতে হবে। তার মধ্যে হলো সবচেয়ে বড় কথা হলো যে সানলাইট অ্যাভয়েড করতে হবে। সানলাইটে গেলে কিন্তু মেস্তা আরও বেড়ে যাবে, কারণ সানলাইট আলট্রাভায়োলেটে বেড়ে যাবে। এই জন্য আপনি সানে যাবেন না, গেলেও একটা ভালো সানস্ক্রিন ইউজ করবেন, যাতে করে সানলাইটের আলট্রাভায়োলেট আপনার মুখে না লাগে। এটা হলো একটা। 2 নম্বর হলো আপনি মাস্ক পরতে পারেন, ছাতা ইউজ করতে পারেন সানলাইট প্রোটেকশনের জন্য। আর 2 নম্বর হলো যে সিস্টেমিক কোনো প্রবলেম আছে কিনা, তার লিভারে প্রবলেম আছে কিনা বা হরমোনাল কোনো থাইরয়েডের, সেটা দেখতে হবে। যেন 48 বছর বয়স ওনার তো এখন আর ওই মানে প্রেগনেন্সির পসিবিলিটি নাই, আর ওরা তো আগেই হয়ে গেছে এটা। তো আমি মনে করি যে এটা আপনি নিজে কিছু না করে নিয়মের মধ্যেই থাকেন, সানলাইট অ্যাভয়েড করেন, তারপরে খাবার দাবার ব্যাপারটা একটু ব্যালেন্স ডায়েট খান, শাকসবজি ফলমূল বেশি করে খান, পেটের যাতে কোনো গন্ডগোল না থাকে সেটা খেয়াল রাখেন। আর আপনি একজন ডাক্তারের পরামর্শই নেন, কারণ মেস্তা অত সহজে যায় না, আর মেস্তা বিভিন্ন ধরনের হয়। এটা তো আপনি একজন ডার্মাটোলজিস্টের স্কিনের পরামর্শ নেন, উনি আপনাকে পরামর্শ দেবেন। আমি মনে করি যে মেস্তা একদম ভালো হয় না তা কিন্তু না, তো একটু সময় লাগে, ভালো সময় লাগবে। জি, তো আপনি একজন পরামর্শ নেন ডার্মাটোলজিস্টের, আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ। স্যার, আমাদের আরেকজন প্রশ্নকারী ছিলেন, ওনার কপালে একটা আঁচিলের মতন হয়েছে, তিনি জানতে চেয়েছিলেন যে এটাকে রিমুভ করলে কোনো ক্ষতি আছে কিনা। আঁচিল বলতে কথাটা একটু কনফিউজিং, অনেকগুলো জিনিস আছে, যেমন ছোট তিল থেকে যে ছোটবেলা থেকে বা জন্মগতভাবে আসতে পারে, এপিডার্মাল নিভাস বলে এটাকে। তারপরে মেদ যেটা আঁচিলা, যেটা ভাইরাস মানে ইনফেকশন হয়ে হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো যেটাই হোক আপনার আঁচিল, সেটা মেদ যেটাই আপনি বলেন, এটা রিমুভ করলে কোনো সমস্যা নেই, বরং রিমুভ করলে তো কসমেটিক প্রবলেম। কপালের মধ্যে একটা আঁচিল থাকা মানে খুব দেখতে খারাপ, তো রিমুভ করা খুব সহজ।
লেজারে CO2 লেজার দিয়ে করা যায়, আর লেজারে না করেও পুরানা পদ্ধতিও করা যায়, দাগ পড়ে না। যেমন আমরা ইলেকট্রোকটারি, ইলেকট্রোসার্জারি, ইলেকট্রোকটারি, ইলেকট্রোকোয়াগুলেশন বিভিন্ন পদ্ধতিতে করা যায়, যেমন যে কোনো স্কিন স্পেশালিস্ট সেটা করে, কারণ কটারি মেশিন বা এগুলো তো সবার কাছে আছে, স্কিন স্পেশালিস্টের কাছে। তো আমি মনে করি এটা কোনো ব্যাপারই না, ইউ ক্যান রিমুভ ইট, রিমুভ করে ফেলেন। আপনি কাছাকাছি যে কোনো স্কিন স্পেশালিস্টের কাছে যান, তিনি আপনার এটা 5 মিনিটের কাজ, জাস্ট একটু লোকাল ইনজেকশন দিয়ে এটা উঠে দেবে, ঝামেলা শেষ। সেটা আপনি লেজার সেন্টারে না গেলেও যে কোনো স্কিন স্পেশালিস্টকে দেখালে সে উঠে দেবে, এটা বড় কোনো ব্যাপার না। জি, ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার পক্ষতে আমি আমাদের দর্শকদের ধন্যবাদ জানাই। একটা জিনিস বলি যে মানুষ সবসময় সৌন্দর্য পিপাসী, সবাই সুন্দর থাকতে চায়, এবং সুন্দর থাকার জন্যে আমি মনে করি নেচারের মধ্যে থাকাই ভালো। আপনাকে বুঝতে হবে যে ন্যাচারালি আপনি ভালো থাকবেন, কিন্তু এটা ইউজ করবেন, ওটা ইউজ করবেন, আপনি রং ফর্সাকারি ইউজ করবেন, সব করতে যাবেন না। আর আপনার যদি স্কিনের প্রবলেম হয় তাহলে আপনি স্কিন স্পেশালিস্ট দেখাবেন। এখন একসময় আমি যখন 1983-তে স্কিন স্পেশালিস্ট, তখন বাংলাদেশে 20 থেকে 25 জন স্কিন স্পেশালিস্ট ছিল, এখন কয়েক হাজার আছে। তো এখন আর সমস্যা নেই। তো আপনি স্কিন স্পেশালিস্ট দেখাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর ত্বক নিয়ে থাকুন, কামনা করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোবায়োটিক লিমিটেড আজকের মতন অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্লোবাল টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।